আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভ ক্লাসে। হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আচ্ছা, আমাকে যারা দেখছেন ফার্স্টে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। কাইন্ডলি একটু কষ্ট করে আমাকে জানান যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। এই দুইটা জিনিস ইনশিওর হওয়ার পরে আমরা আজকের ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আজকে আমরা আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রোটোকলগুলো কপ সম্পর্কে জেনেছি, ধরিত্রী সম্মেলন সম্পর্কে জেনেছি, স্টকহোম সম্মেলন সম্পর্কে জেনেছি, বাট ফ্যাক্ট হচ্ছে যে এই জিনিসগুলো হয়তোবা আমরা অনেক সময় সিকোয়েন্সিয়াল ওয়েতে পড়াশোনা করিনি, যে আসলে কোনটার পরে কি হচ্ছে, কিভাবে জিনিসগুলোর উৎপত্তি, যার কারণে পার্সপেক্টিভ না জানার কারণে আমাদের অনেক সময় জিনিসগুলো শুধু ইনফরমেশন মুখস্থ করতে বা মেমোরাইজ রাখতে একটু প্রবলেম হয়। তো আজকে আমরা চেষ্টা করব একদম সিকোয়েন্সিয়াল ওয়েতে জিনিসগুলো জানার। শুধু আমাকে একটু ক্লিয়ার করেন যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আর অবশ্যই মধুধার আপডেট পেজ অনেক বড় একটা পেজ, আপনারা কে কোথা থেকে দেখছেন এটা একটু আমি জানতে চাই। যারা দেখছেন তারা একটু কমেন্ট করে আমাকে জানান যে কে কোথা থেকে দেখছেন। আচ্ছা, কার্তিক ভাই লিখছে যে ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, রওশন আলম ভাই সাউন্ড ক্লিয়ার, সাইট ক্লিয়ার, ওকে। আমাকে একটু কাইন্ডলি জানান কে কোথা থেকে দেখছেন। আর ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে হোপফুলি। আপনারা যারা দেখছেন বা চাকরি প্রার্থী আছেন, আমার মনে হয় যে আপনারা আজকের ক্লাস থেকে উপকৃত হবেন। অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমাদের অনেকের ক্ষেত্রে একটা ভয়ের জায়গা। একটু হলেও আজকে এই অধ্যায়টার উপর যে ভয়টা আমাদের রয়েছে সেগুলো কমে যাবে। তাই আমি রিকোয়েস্ট করব যে একটু লাইভটাকে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেন নিজের জন্যই, বিকজ অনেক সময় হয়তো বা এরকম হবে যে দীপ্ত ভাই লাইভ ক্লাস নিয়েছিল একটা, সেই ক্লাসটা কেন পাচ্ছি না। আচ্ছা, কার্তিক ভাই হচ্ছে গোপালগঞ্জ থেকে। আর কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটু কমেন্ট করে জানাতেন। রোশন ভাই নর্থ বেঙ্গল থেকে, ও মাই গড। নর্থ বেঙ্গল কলকাতা নাকি বাংলাদেশেরই? আকরাম ভাই বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, ওকে। আর কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান কে কোথা থেকে দেখছেন। আমরা ক্লাস কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেব। কে কোথা থেকে দেখছেন এটা একটু জানান, আর পারলে লাইভটাকে একটু শেয়ার করে দেন। মৌসুমী চৌধুরী আপু হচ্ছে নরসিংদী থেকে। আর কে কোথা থেকে দেখছেন একটু দেখি ক্লাসটা আসলে কোন কোন জায়গায় ছড়িয়ে গিয়েছে, এটা জানার জন্যই আসলে আপনাদেরকে কমেন্ট করতে বলা, যে একটু দেখি যে আসলে কে কোথা থেকে দেখছেন আমাকে। আর একটা রিকোয়েস্ট যে জাস্ট আপনারা লাইভটাকে একটু শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে পারলে একটু শেয়ার ডান লিখে দেন। আচ্ছা, পিরোজপুর থেকে। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম। আচ্ছা, আমার ভার্সিটির এলাকা, আমি চিটাগং ইউনিভার্সিটিতে ছিলাম। ওকে, চলেন তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। ফ্যাক্ট হচ্ছে আজকে আমরা পড়াশোনা করব আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি সম্পর্কে। এটা আমরা কেন পড়বো? ফার্স্ট কথা হচ্ছে এটা, কারণ আমাদের যেই জিনিস পরীক্ষায় আসবে না সেই জিনিস পড়ে কোনো লাভ নাই। কারণ আমরা এখন খুব একটা কি বলবো, শর্ট টাইমের মধ্যে আছি। যেই সময়টা আসলে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটাই পড়বো, যেটার ইম্পর্টেন্স নাই সেটা তেমনভাবে পড়ার কোনো দরকার নাই। ওকে, পে স্কেল নিয়ে কিছু বলেন। এখন আসলে পে স্কেল নিয়ে বলার সময় না, কারণ পে স্কেল নিয়ে যে তথ্যগুলো আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত সেগুলো ক্লিয়ার করা হয়েছে যে সেগুলো ভুয়া। আবার এমনও হতে পারে যে এই তথ্যটা তারাই লিক করে দিয়েছে, যে লিক করার পরে আসলে যে পরিবেশ কেমন বা পরিস্থিতি কেমন, সবাই এটা সম্পর্কিত কেমন চিন্তাভাবনা করছে সেটা হয়তো বা তারা দেখতে চেয়েছে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা ক্লাসের দিকে ফোকাস করি। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এমন একটা জায়গা যেখানে বিসিএস পরীক্ষার মধ্যে আপনি 4 থেকে 5 মার্ক কমন পাবেন। অন্যান্য যে কোনো পরীক্ষার মধ্যে আপনি 1 থেকে 2 অথবা 3 মার্ক এখান থেকে কমন পাবেন। বিশেষ করে এখানকার যে প্রোটোকলগুলো আছে বা বিভিন্ন পরিবেশ সম্মেলনগুলো রয়েছে, এই সম্মেলনগুলো থেকে মূলত আমাদের প্রশ্নগুলো হয়। তো আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু পড়তে গেলেই যেটা আমাদের কথা চিন্তা ভাবনায় আনতে হবে সেটা হচ্ছে যে পরিবেশগত ইস্যু ব্যাপারটা কবে থেকে আমাদের কনসার্নে এলো, অথবা
পলিটিক্স তো আমাদের দুই ধরনের, আমরা জানি যে হাই পলিটিক্স এবং লো পলিটিক্স বলে কথা আছে। হাই পলিটিক্স মানেই হচ্ছে মাসেল পাওয়ার, তারপর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি বা হচ্ছে আপনার ন্যাশনাল যেটাকে বলতে পারি আমরা ইন্টারেস্ট, এগুলো সম্পর্কিত আলোচনা হচ্ছে হাই পলিটিক্স। আর লো পলিটিক্সের কথা যদি চিন্তা করি, লো পলিটিক্সে হচ্ছে জাতীয় স্বার্থ বা মাসেল পাওয়ার তোমার কিছু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্স হচ্ছে সেখানে হচ্ছে মিলেমিশে থাকার ব্যাপারটা আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা বেসিক্যালি যে জিনিসটা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর আমাদের যে পুরো পৃথিবীটা আছে এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে পুঁজিবাদী দিক, এক সাইডটা হচ্ছে পুঁজিবাদী, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক। পুঁজিবাদীতে যারা নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছে ইউএসএ, এবং সমাজতান্ত্রিকে যারা নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছে তখনকার সময়ে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান সময়ে যেটাকে আমরা রাশিয়া বলবো। ওকে, রাশিয়া। সো এই দুইটা দেশই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন স্নায়ুযুদ্ধ চলছিল, স্নায়ুযুদ্ধ সময়ে দুই দেশই চেষ্টা করছিল বিভিন্নভাবে বিনিয়োগ করে বা আর্মড পাওয়ার দিয়ে নিজেদের দিকে বিভিন্ন দেশগুলোকে টানার। ওকে, তখন পর্যন্ত আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পরিবেশের তেমন কোনো ছিল না, ইফেক্ট ছিল না, বা পরিবেশের কোনো প্রভাব ছিল না। বাট পরিবেশের প্রভাব যে জায়গাটা থেকে শুরু হয়, এই সময়টা হচ্ছে 1952 সাল। 1952 সময়টা কখন? সময়টা হচ্ছে 1952 সালে। এই 1952 সালে লন্ডনে গ্রেট স্মোক নামে একটা মানবসৃষ্ট দুর্যোগ হয়, যেখানে বায়ু দূষণে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। এই জায়গাটার নাম ছিল হচ্ছে গ্রেট স্মোক। গ্রেট স্মোক। এই গ্রেট স্মোকের ফলে হাজার হাজার মানুষ বায়ু দূষণের শিকার হয়ে মৃত্যুবরণ করে, এবং তখন প্রথম যে পরিবেশ বিপর্যয়ের যে ধারণাটা অথবা পরিবেশও যে আসলে কনসার্নের বিষয়, এই জিনিসটা মানুষের মাথার মধ্যে আসে। এর পরবর্তী যে ঘটনাটা সেটা হচ্ছে 1952 সালের পরবর্তী ঘটনা হচ্ছে 1962 সালের। 1962 সালের এই সময়ে একজন বিখ্যাত লেখক রয়েছেন যার নাম হচ্ছে রিসেল কার্সন। যার নাম হচ্ছে রিসেল কার্সন। রিসেল কার্সন। এই রিসেল কার্সন একটা বই লেখেন তখন, যেটার নাম ছিল সাইলেন্ট স্প্রিং। সাইলেন্ট স্প্রিং। এই বইয়ের মধ্যে তিনি রাসায়নিক ক্ষেত্রে ব্যবহৃত ডিডিটি সার, যে একটা রাসায়নিক কীটনাশক ছিল সেই সময়, ডিডিটি, এই ডিডিটি ব্যবহারের ফলে আমাদের পরিবেশে কি কি বিপর্যয় সৃষ্টি হচ্ছে বা পরিবেশ কি কি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে সেই সম্পর্কিত একটা বই লেখেন সাইলেন্ট স্প্রিং। এই সাইলেন্ট স্প্রিং বিশ্বব্যাপী এত পরিমাণ পপুলারিটি অর্জন করে যে পরিবেশ যে আসলেই একটা কনসার্নের বিষয়, তখন প্রথম মানুষ খুব রিয়েলভাবে উপলব্ধি করতে থাকে। তাহলে প্রথম উপলব্ধিটা এসেছিল হচ্ছে আমাদের 1952 সালে লন্ডনে, যখন গ্রেট স্মোক হয়েছিল বা মানবসৃষ্ট পরিবেশ একটা বিপর্যয় হয়েছিল বা পরিবেশ দূষিত হওয়ার ফলে, বায়ু দূষণের ফলে হাজার হাজার মানুষ সৃষ্টি হয়েছিল তখন। বাট তখনও এটা বিশ্বব্যাপী বা ওয়ার্ল্ড ওয়াইড এরকম পপুলারিটি অর্জন করেনি। বাট 1962 সালে যখন রিসেল কার্সন তার সাইলেন্ট স্প্রিং বইটা লিখলেন, এই বইটার থ্রুতে ডিডিটি বা এই কীটনাশকটা জমিতে ব্যবহারের ফলে পরিবেশের উপর কি কি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে এই সম্পর্কিত মানুষ যখন সবাই জানতে পারলেন, তখন পরিবেশটা একটা তখন পরিবেশটা একটা কনসার্নের বিষয় হয়ে দাঁড়ায়। এবং এইটার পরপরই ইউএসএ টনক নড়ে এবং ইউএসএ বুঝতে পারে যে শুধুমাত্র আর্মড পাওয়ার না, এমন একটা ক্ষেত্রে মানুষকে একত্রিত করতে হবে যেই ক্ষেত্রে আমি যদি মোটামুটিভাবে নিজের এক্সপিরিয়েন্স দেখাতে পারি বা নিজের হচ্ছে প্রভুত্ব দেখাতে পারি, তাহলে হচ্ছে অন্য অন্য দেশগুলোকে কন্ট্রোল করার সুযোগ হবে। কারণ কোনো একটা যুদ্ধের ক্ষেত্রে বা কোনো একটা ঋণের ক্ষেত্রে বা অন্য কোনো ইস্যুতে সবগুলো দেশকে পাশে পাওয়াটা খুব কঠিন। সাপোজ কোনো একটা যুদ্ধে আপনি একটা দেশের পক্ষে দাঁড়ালেন, কিন্তু ওই দেশের বিপরীতে তো অনেকগুলো দেশ থাকতে পারে যারা ওই দেশকে পছন্দ করে না, স্বাভাবিকভাবে ইউএস থেকে তারা পছন্দ করবে না। বাট এইটা একমাত্র ইস্যু বা পরিবেশ হচ্ছে একমাত্র ইস্যু, যেই ইস্যু নিয়ে যদি দাঁড়ানো যায় তাহলে বিশ্ববাসী সবাই এসে ইউএস থেকে মোটামুটিভাবে মোরাল ভাবতে শুরু করবে। তো এই কনসার্নটাকে সামনে রেখে বা এই প্রজেক্টটাকে সামনে রেখে কিন্তু ইউএসএ পরবর্তীকালে যে পরিবেশ সম্মেলনগুলো রয়েছে সেদিকে হচ্ছে আলোকপাত করে বা দৃষ্টিপাত করে। ওকে, এর পরবর্তীতে এই যে 1962 সালে রিসেল কার্সনের যে সাইলেন্ট স্প্রিং, এইটার থ্রুতে মানুষের যে আইডিয়াটা ডেভেলপ হলো, এটাকে পরবর্তীতে আরেকটা ইনসিডেন্ট আরো বেশি গভীর করে তুললো, যে ইনসিডেন্টটা হয়েছিল হচ্ছে 1967 সালে, এবং এই ইনসিডেন্টটার নাম ছিল হচ্ছে টরি ক্যানিয়ন অয়েল স্প্লিট। কি ছিল? টরি ক্যানিয়ন অয়েল স্প্লিট। এই টরি ক্যানিয়ন অয়েল স্প্লিট হয়েছিল লন্ডনে একটা সমুদ্রে
তেলবাহিত একটা জাহাজ ডোবার ফলে, যার কারণে সামুদ্রিক যে বাস্তু সংস্থান এটা প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষ তখন খুব ভালোভাবে রিয়েলাইজ করতে থাকে যে ইন ফিউচার যদি আমরা পরিবেশকে সংরক্ষণ না করি তাহলে আমাদের পরবর্তী যে জেনারেশন আছে তারা কিন্তু চরম বিপর্যয়ের মুখোমুখি হবে। তো এই কনসার্নটা সর্বপ্রথম আরও ভালোভাবে উপলব্ধি করে কোন সব প্রতিষ্ঠান? আমরা খুব ভালোভাবে জানি যে এটা উপলব্ধি করে হচ্ছে জাতিসংঘ, এটা উপলব্ধি করে জাতিসংঘ। এবং জাতিসংঘ একটা মোটামুটিভাবে মিটিং টাইপসের আয়োজন করে, যেটা আয়োজন করেছিল 1968 সালে। এবং এই 1968 সালে জাতিসংঘ সিদ্ধান্ত নেয় 1952 সালে পরিবেশ বিষয়ক একটা বড় সম্মেলন, 1972 সালে পরিবেশ বিষয়ক একটা বড়সড় সম্মেলন করা হবে, যেই সম্মেলনটা সুইডেনের স্টকহোমে হয় এবং এটার নাম হয় স্টকহোম সম্মেলন। অর্থাৎ এই যে ঘটনার ধারাবাহিকতা আমি বর্ণনা করলাম, অর্থাৎ 52 সালের এই যে গ্রেট স্মোক, 62 সালের ব্রিসেল কার্সনের সাইলেন্ট স্প্রিং, এরপরে হচ্ছে ইউএসের উপলব্ধি 1967 সালের টরি ক্যানিওল অয়েল স্প্লিট এবং জাতিসংঘের 1968 সালের প্রাথমিক যে ছিল কি বলবো এটাকে পদক্ষেপ ছিল একটা পরিবেশ সম্মেলন করার, এগুলোর যাবতীয় সব কিছু মিলিয়ে আলটিমেটলি এটার আউটকাম হিসাবে আসে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন, যেটা স্টকহোম সম্মেলন নামে পরিচিত, যেটা স্টকহোম সম্মেলন নামে পরিচিত। স্টকহোম সম্মেলন, যে সম্মেলনটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং দেখবেন প্রায় ইয়েতেই হচ্ছে পরীক্ষা এখান থেকে প্রশ্ন চলে আসে, স্টকহোম সম্মেলন। ওকে, স্টকহোম সম্মেলন বা স্টকহোম সামিট ইংলিশে যদি বলেন। স্টকহোম সম্মেলনটা কোথায় হয়েছিল? স্টকহোম সম্মেলনটা ইউএসএ সহায়তা এবং জাতিসংঘের উদ্যোগে কোথায় হয়েছিল? সুইডেনের স্টকহোমে, সুইডেন স্টকহোম, সুইডেনের স্টকহোমে। সময়টা কখন ছিল? সময়টা ছিল হচ্ছে জুন মাসের 1972 সালের 5 থেকে 16 জুন, 5 থেকে 16 জুন 1972। ওকে, এটাই হচ্ছে স্টকহোম সম্মেলন। তাহলে স্টকহোম সম্মেলনটা কখন হয়? স্টকহোম সম্মেলনটা হয় সুইডেনের স্টকহোমে 5 থেকে 16 জুন 1972। পরিবেশ বিষয়ক সর্বপ্রথম যে বৃহৎ সম্মেলনটা হয় সেটাই হচ্ছে স্টকহোম সম্মেলন, যেটা জাতিসংঘের উদ্যোগে এবং ইউএসএর সহায়তায় গ্রহণ করা হয়েছিল। এবং এই সম্মেলনটার উদ্দেশ্যই ছিল ইউএসএর যে কোনোভাবে হোক কোনো একটা এমন একটা ইস্যুকে সামনে নিয়ে আসা, যেই ইস্যুতে কোনো দেশ নাকচ করবে না এবং যেই ইস্যুতে যদি আমি নেতৃত্ব দিতে পারি তাহলে পুরো পৃথিবীর ওপর আরেকটা কন্ট্রোল আমার চলে আসবে। এই মন মানসিকতা থেকে কিন্তু এই স্টকহোম সম্মেলনটা করা হয় 5 থেকে 16 জুন 1972। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি বলতে পারেন যে এই স্টকহোম সম্মেলন থেকে আসলে আউটকাম কি হলো? যে কোনো একটা সম্মেলন যখন হবে সেখান থেকে অবশ্যই কিছু আউটকাম আসবে এবং এই স্টকহোম সম্মেলন থেকে যে আউটকামটা এসেছিল এটা খুবই ফ্রুটফুল ছিল। কেন? কারণ এখান থেকে যে আউটকামগুলো আসছিল, প্রথমত যে আউটকামগুলো আসছিল এটা আমি একটা একটা করে আলোচনা করছি। প্রথম যে আউটকামটা আসছিল সেটা হচ্ছে ইউএনইপি প্রতিষ্ঠা করা হয়েছিল। আমি জানি আপনারা অলরেডি সবাই ইউএনইপি সম্পর্কে জানেন যে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ জাতিসংঘের যে পরিবেশ বিষয়ক প্রোগ্রাম সেটাকে ইউএনইপি বলা হয়। এই ইউএনইপি এর সহায়তায় 1972 সালের পরবর্তী সময় পর্যন্ত বিভিন্ন কনভেনশন স্বাক্ষর, বিভিন্ন প্রোটোকল স্বাক্ষর, এরপরে পরিবেশ বিষয়ক যাবতীয় যে পৃথিবীর মধ্যে পুরো পৃথিবীব্যাপী যে ইনফরমেশনগুলো তারা কিন্তু কালেক্ট করা এবং পরিবেশ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে এই ইউএনইপি বা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটার সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়াতে, যেটার সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে ইউএনইপি কোন সম্মেলনের থ্রুতে বা কোন সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে? এটার প্রশ্নের উত্তর হবে স্টকহোম সম্মেলন। 2 নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই স্টকহোম সম্মেলনে স্টকহোম ঘোষণা করা হয়। স্টকহোম ঘোষণা করা হয়। এই স্টকহোম ঘোষণার মেইন উদ্দেশ্য কি ছিল বা এই স্টকহোম ঘোষণা কেন করা হয়েছিল? জাস্ট বিকজ এই স্টকহোম ঘোষণার মাধ্যমে 26টা মূলনীতি গ্রহণ করা হয়, 26টি পরিবেশ বিষয়ক মূলনীতি গ্রহণ করা হয়। পরিবেশ বিষয়ক নীতি গ্রহণ করা হয় এবং এর আগ পর্যন্ত এই যে স্টকহোম ঘোষণার আগ পর্যন্ত পরিবেশ নিয়ে বিশ্বের কোনো টেমপ্লেট ছিল না অথবা আন্তর্জাতিক কোনো গাইডলাইন ছিল না। তাহলে পরিবেশ বিষয়ক প্রথম আন্তর্জাতিক গাইডলাইন কি, এটা যদি আমাকে কেউ প্রশ্ন করে তাহলে বলতে হবে স্টকহোম ঘোষণা, যেখানে 26টা পরিবেশ বিষয়ক নীতি প্রণয়ন করা হয়েছিল পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক গাইডলাইন হিসাবে। এর পরবর্তীতে যে কাজটা করা হয় সেটা হচ্ছে, যেহেতু পরিবেশ বিষয়ক প্রথম কোনো বড় সম্মেলন হয় স্টকহোম সম্মেলন এবং এই সম্মেলনটা শুরু হয়েছে 5 জুন, এই জন্য স্টকহোম সম্মেলনে
5 জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। 5 জুন পরিবেশ দিবস ঘোষণা, পরিবেশ দিবস ঘোষণা। তাহলে আমরা জানি, আমরা কিন্তু আগে থেকেই জানি যে 5 দিবস আমরা প্রায় পরীক্ষার মধ্যেই দেখছি যে এরকম প্রশ্ন এসছে যে আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে। তাহলে আন্তর্জাতিক পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। এটা কবে ঘোষণা করা হয়েছে, এটা ঘোষণা করা মানে কোন প্রতিষ্ঠান ঘোষণা করা হয়েছে বা কোন সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে, এটা হচ্ছে স্টকহোম সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা যে আমরা যে এসডিজি সম্পর্কে এখন পড়ি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পরপরই হচ্ছে হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে 2015 থেকে 30 সাল পর্যন্ত, যেটার হচ্ছে মেয়াদ রয়েছে এবং যেটাতে প্রায় 17টা লক্ষ্য এবং 169টা অভিষ্ট রয়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন কর্মসূচি। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন কর্মসূচির প্রথম ধারণা দেওয়া হয় এই স্টকহোম সম্মেলন থেকে। প্রথম ধারণা দেওয়া হয় এই স্টকহোম সম্মেলন থেকে। ওকে, তাহলে স্টকহোম সম্মেলনটা আমরা বুঝতে পেলাম কি জন্য আমাদের জন্য এত গুরুত্ব। আমরা ধাপে ধাপে দেখে এলাম যে কিভাবে পরিবেশটা আস্তে আস্তে করে হাই পলিটিক্সের পাশাপাশি লো পলিটিক্স থেকেও কেন্দ্রবিন্দুতে চলে এলো এবং পরিবেশ যখনই কনসার্নের বিষয় হলো তখন জাতিসংঘের উদ্যোগে প্রথম যে সম্মেলনটা হয়েছিল সেটা হচ্ছে স্টকহোম সম্মেলন 5 থেকে 16 জুন 1972, যেটার আউটকাম হিসেবে আমরা পেয়েছি ইউএনইপি প্রতিষ্ঠা, স্টকহোম ঘোষণা, 5 জুন পরিবেশ দিবস এবং এসডিজি ধারণার প্রবর্তন। আমাকে একটু যারা দেখছেন কাইন্ডলি কষ্ট করে একটু কমেন্ট করে জানান যে আমি এখন পর্যন্ত যতটুকু বললাম অতটুকু আপনি সিকোয়েন্সিয়াল ওয়েতে ক্লিয়ার হয়েছেন কিনা। প্লিজ সবাই যারা দেখছেন, আমি নামগুলো একটু পড়তে চাই। আপনারা যারা দেখছেন 120 ভাই বোন আছেন, আমাকে একটু প্লিজ সবাই কমেন্ট করে জানান। যতজন ভাইজান আপারা আছেন সবাই একটু কমেন্ট করে জানান যে আমি যতটুকু বললাম এতটুকু আপনারা ক্লিয়ার কিনা। আচ্ছা, এমএসটি হাসু আপু বলেছে ক্লিয়ার। আরও যারা যারা দেখছেন আমি সবার কমেন্ট একটু আশা করছি, কারণ আমি একটু নামগুলো আপনার পড়তে চাই। কার্তিক ভাই লিখেছেন ক্লিয়ার। আজকে আমরা এই অধ্যায়টা একদম সিকোয়েন্স অনুযায়ী জানবো। এতদিন শুধুমাত্র মুখস্থ করে আসছি স্টকহোম সম্মেলন 1972, আমরা মুখস্থ করে আসছি পরিবেশ দিবস 5 জুন, আমরা মুখস্থ করে আসছি ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, নাইরোবি কেনিয়া। বাট এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোনটার পরে কোনটা আসছে, এগুলো কিন্তু আমরা একটা একটা করে আজকে আলোচনা করব এবং খুব সুন্দর করে সিকোয়েন্সিয়াল ওয়েতে জানবো। দেখবেন যে সিকোয়েন্সিয়াল ওয়েতে জানলে আপনার যেটা হবে সেটা হচ্ছে মানে বেশি দিন হচ্ছে জিনিসগুলো হচ্ছে আয়ত্তে থাকবে বা মনে থাকবে। ওকে, শাকিল ভাই লিখেছে একদম, আকরাম ভাই ক্লিয়ার, তামিম হোসাইন ডান, কে কে রয় ক্লিয়ার, রতন ভাই লিখেছে হচ্ছে ক্লিয়ার স্যার, তামিম হোসেন ডান, মৃন্ময়ী ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা পরের ইয়েতে যাই। এই স্টকহোম সম্মেলনের পরবর্তী যে সম্মেলনটা হয়েছে, সবচেয়ে বড় যে সম্মেলনটা হয়েছে, এই সম্মেলনটার নাম হচ্ছে ধরিত্রী সম্মেলন। এই সম্মেলনটার নাম হচ্ছে ধরিত্রী সম্মেলন। ধরিত্রী সম্মেলন। এখন কথা হচ্ছে ধরিত্রী সম্মেলন কত হয়েছে? ধরিত্রী সম্মেলন হয়েছে হচ্ছে 1992 সালে। এখন 1992 সালে যে ধরিত্রী সম্মেলন হলো এবং 1972 সালে যে স্টকহোম সম্মেলন হলো, 1972 সালে যে স্টকহোম সম্মেলন হলো, আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, ভাইয়া মাঝখানের 20 বছর কোথা থেকে হাওয়া হয়ে গেল? এই 20 বছরে কি কোনো সম্মেলন হয়নি? এই 20 বছরে কি কোনো কনভেনশন হয়নি? এই 20 বছরে কি কোনো প্রোটোকল হয়নি? পরিবেশ বিষয়ক কোনো অ্যাক্টিভিটিস কি এই 20 বছরে ছিল না? অবশ্যই ছিল। তাহলে স্টকহোম সম্মেলন থেকে ধরিত্রী সম্মেলনে যাওয়ার আগ পর্যন্ত দেখা যায় যে বইগুলোতে স্টকহোম সম্মেলন থেকে ধাপ করে ধরিত্রী সম্মেলন সম্পর্কে আলোচনা শুরু হয়ে গিয়েছে, কিন্তু মাঝখানে ইস্যুগুলো কি বা মাঝখানে কি কি হয়েছে এগুলো নিয়ে তেমন কোনো কথাবার্তা নেই। এই ইস্যুগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদের কিছু ট্রাম সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। এই ট্রামগুলো আপনারা জানেন, তারপরেও আমি অল্প একটু করে বলে দিচ্ছি কারণ এই জিনিসগুলো আমাদের একটু লাগবে। প্রথম যে ট্রামটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া, আবহাওয়াটা কি জিনিস? আবহাওয়া হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা স্থানের বায়ুমণ্ডলের যে অবস্থা তাকেই বলা হয় হচ্ছে আবহাওয়া। আবহাওয়ার পরবর্তীতে যে জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে জলবায়ু। জলবায়ু, জলবায়ু কি জিনিস? কোনো একটা স্থানের, কোনো একটা নির্দিষ্ট স্থানের 30 থেকে 40 বছরের
30 থেকে 40 বছরের এই আবহাওয়ার গড়টাকেই বলা হয় হচ্ছে জলবায়ু। ওকে, এই আবহাওয়া জলবায়ুর পরপরই আমাদের যে জিনিসটা প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে যে আবহাওয়া এবং জলবায়ুয়ের উপাদান সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে যে উপাদানগুলো কি কি। ওকে, এটা খুবই চমৎকারভাবে এবং খুবই শর্টকাটে আপনি মনে রাখতে পারবেন। জাস্ট আপনি মনে রাখবেন বাবা 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 বাবা, 2 বার বাবার কথা মনে রাখলে আপনি আবহাওয়া বা জলবায়ু সম্পর্কিত জিনিসগুলোর যে উপাদান রয়েছে সেগুলো মনে রাখতে পারবেন। বাতে কি? বাতে হচ্ছে বায়ু প্রবাহ, বাতে হচ্ছে বায়ুর চাপ, তারপরে হচ্ছে বাতে হচ্ছে বারিপাত, এবং লাস্টলি বাতে হচ্ছে বায়ুর আর্দ্রতা। তার মানে বায়ুর চাপ, প্রবাহ, আর্দ্রতা এবং বারিপাত, এই 4টা জিনিস হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। প্রায় সময় এখান থেকে প্রশ্ন আসে। এরপরে যে জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এইটার থেকেই আমাদের পরবর্তী কনসেপ্টটা আমরা আলোচনা করব যে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? যেই গ্যাসগুলো আসলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী সেগুলোকেই বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউসের কনসেপ্টটা আপনারা সবাই জানেন যে শীত প্রধান দেশে কি করা হয়, এক ঘর করা হয়, ঘর করে কাচের ঘর করা হয়, সেখানে হচ্ছে গাছপালা লালন পালন করা হয়। এখন কথা হচ্ছে যে গাছপালা লালন পালন করার জন্য কাচের ঘর কেন নির্মাণ করা হয়? জাস্ট বিকজ কাচ হচ্ছে সূক্ষ্ম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বা তাপ ভিতরে প্রবেশ করাতে পারে বা হচ্ছে পাস করতে পারে, কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তাপ পাস করতে পারে না। তো সূর্য থেকে শীত প্রধান দেশে তো প্রচুর ঠান্ডায় গাছ সহজে বাঁচতে চায় না, বিশেষ করে চারা গাছ। তো গ্রিন হাউসের ভিতরে যে ইফেক্টটা হয় সেটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের যে তাপগুলো আছে এগুলো সহজেই কাচের ভিতর দিয়ে ভিতরে আসতে পারে। বাট গাছ যখন এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো ব্যবহার করে তখন সেগুলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তাপে পরিণত হয়। আর এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তাপ কি করতে পারে না, কাচ ভেদ করে বাইরে যেতে পারে না। আর বাইরে না যাওয়ার কারণে ভিতরের পরিবেশটাতে আস্তে আস্তে তাপ বাড়তে থাকে এবং উষ্ণ থাকে, যার কারণে শীত প্রধান দেশে এই গাছগুলো খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে। পৃথিবীর ক্ষেত্রেও সেম। গ্রিন হাউস গ্যাসগুলো কি করে, পৃথিবীর উপরে বিশেষ করে কার্বন ডাই অক্সাইড, গ্রিন হাউস গ্যাসের প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কি করে, পৃথিবীর বাইরের দিকে একটা আস্তরণ তৈরি করে। তো সূর্য থেকে যে তাপটা আসে এই তাপটা কার্বন ডাই অক্সাইডের এই স্তর ভেদ করে পৃথিবীতে চলে আসে। পরবর্তীতে মানুষ, গাছপালা সব কিছু এইটাকে ইউজ করে, এই যে তাপটাকে ইউজ করার পর দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের কি করে, তাপ বিকিরণ করে। এখন খুব সহজে তাপ চলে এলো বা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তাপ বিকিরণ করছে। এই যে কার্বন ডাই অক্সাইডের যে লেয়ারটা, এই লেয়ারটা কি করে, আমরা দিনের বেলা যেমন পৃথিবী উত্তপ্ত হয়ে যায়, রাত্রেবেলা এই তাপটা বিকিরিত হয়ে আকাশে চলে যায়, যার কারণে পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়। বাট যখন কার্বন ডাই অক্সাইডের এই লেয়ারটা পুরো হতে থাকে তখন এই তাপটা বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধা পায়, যার কারণে পৃথিবী আলটিমেটলি আস্তে আস্তে গরম হতে থাকে। যেই তাপটা বাইরে বের হয়ে যাওয়ার কথা সেই তাপটা কার্বন ডাই অক্সাইডের লেয়ারটাকে বাইরে বের হতে দেয় না, যার কারণে পৃথিবী আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকে। এখন উত্তপ্ত হলে কি প্রবলেম হবে? উত্তপ্ত হলে যে প্রবলেম হবে, আমরা জানি পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে প্রচুর সংখ্যক বরফ জমানো আছে। এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বরফগুলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গলে যাবে। গললে কি হবে? গললে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বলতে সমুদ্রের পানি বেড়ে যাবে। সমুদ্রের পানি বাড়লে কি হবে? উপকূলীয় যে দেশগুলো রয়েছে সেগুলো প্লাবিত হবে। আর উপকূলীয় দেশগুলো প্লাবিত হলে কি প্রবলেম হবে? ক্লাইমেট রিফিউজি বেড়ে যাবে। ক্লাইমেট রিফিউজি অর্থাৎ জলবায়ু শরণার্থী বেড়ে যাবে। জলবায়ু শরণার্থী যখন বেড়ে যায় তাহলে কি হবে? জলবায়ু শরণার্থী বাড়ার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পরিবেশের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ওকে, সো যেহেতু বিরূপ প্রতিক্রিয়া পড়ছে তাই এই গ্রিন হাউস গ্যাস, তারপরে হচ্ছে জলবায়ু উপাদান, আবহাওয়া, এগুলো নিয়ে আলোচনা করা একটা ম্যান্ডেটরি ইস্যু হয়ে দাঁড়ায় এবং এই গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। এই সময়টা অর্থাৎ 1972 থেকে 1992 সালে স্টকহোম সম্মেলন থেকে ধরিত্রী সম্মেলনের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা বিভিন্নভাবে এই যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানো, ওজোন স্তরের ক্ষতি করে ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস কমানো, এই জিনিসগুলো হচ্ছে তখন হয়। এবং এই সময়টা 1980 সালে ওয়ার্ল্ড কনভারসেশন স্ট্র্যাটেজি নামে একটা আনুষ্ঠানিক একটা সম্মেলন হয়, যে সম্মেলন IUCN, তারপরে হচ্ছে UNEP, এরা সম্মিলিতভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এই পদক্ষেপগুলোর মধ্যে কি কি রয়েছে? এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আপনার মন্ট্রিল প্রোটোকল, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর হচ্ছে কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, যেমন কার্বন হচ্ছে মন্ট্রিল কি ওজোন স্তরের সুরক্ষার জন্য মন্ট্রিল প্রোটোকল। কিয়োটো প্রোটোকল কাকি মানে হচ্ছে কার্বন নিঃসরণ হ্রাসের জন্য যে প্রোটোকল, সেগুলো হচ্ছে কিয়োটো প্রোটোকল। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সম্মেলন আয়োজন করে। এই হচ্ছে আলটিমেটলি
1972 সাল থেকে 92 সাল পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে হচ্ছে এই ঘটনাগুলো ঘটতে থাকে। ওকে, এই ঘটনাগুলো ঘটতে থাকে। এখন কথা হচ্ছে যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটলো, এরই প্রেক্ষিতে ইউএসএ এখন চিন্তা করে এখন আমার নেতৃত্বকে শক্ত হওয়ার আরও সময় এসেছে, এখন আমরা আরও বড় পরিসরে একটা সম্মেলন আয়োজন করব পরিবেশ বিষয়ক, যেই সম্মেলনটার নামই আসলে ধরিত্রী সম্মেলন। যেই সম্মেলনটার নামই আসলে ধরিত্রী সম্মেলন। ধরিত্রী সম্মেলন। যেই সম্মেলনটার নাম হচ্ছে ধরিত্রী সম্মেলন। এই ধরিত্রী সম্মেলনটা হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে, যার কারণে এটাকে রিও কনফারেন্সও বলা হয়। রিও কনফারেন্সও বলা হয়। ওকে, নাবিল আপু কি কোনো এজেন্ট নাকি কোনোখানের? আচ্ছা, ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি, ভালো লাগছে। ওকে, তাহলে ধরিত্রী সম্মেলনের আয়োজন করা হয়। ধরিত্রী সম্মেলন তাহলে কবে হয়? ধরিত্রী সম্মেলনটা হয় হচ্ছে 1992 সালে। 1992 সালে কত থেকে কত তারিখ হয়? ধরিত্রী সম্মেলন হয় 3 থেকে 14 জুন। 3 থেকে 14 জুন সময়টাতে হয় হচ্ছে ধরিত্রী সম্মেলন। এখন আমার কথা হচ্ছে যে ধরিত্রী সম্মেলন তো হলো, বুঝলাম ভাইয়া, এখন এই ধরিত্রী সম্মেলন থেকে আউটকাম কি কি? এই ধরিত্রী সম্মেলনটা এত বেশি ইম্পর্টেন্ট ছিল যে এটার আউটকামগুলো চমৎকার চমৎকার কিছু আউটকাম ছিল, যেগুলো পরবর্তী পৃথিবীতে অর্থাৎ আমাদের বর্তমান সময় পর্যন্ত এগুলো খুবই ইফেক্টিভলি কাজ করছে। প্রথম কথা হচ্ছে ধরিত্রী সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে 3 থেকে 14 জুন 1992 সালে। এখানে অংশগ্রহণকারী দেশ ছিল হচ্ছে 179টি দেশ। 179টি দেশ। প্রথম এতগুলো দেশ নিয়ে কিন্তু কোনো একটা আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হলো। এই ধরিত্রী সম্মেলনের আনুষ্ঠানিক নাম ছিল ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং এখান থেকে আমাদের যে জিনিসগুলো এসেছিল সেগুলো হচ্ছে, ফার্স্ট আসছিল হচ্ছে রিও ডিক্লারেশন। প্রথম যে জিনিসটা এসেছিল সেটা হচ্ছে রিও ডিক্লারেশন। এখন কথা হচ্ছে রিও ডিক্লারেশনটা আসলে কি জিনিস? রিও ডিক্লারেশনের মধ্যে যা যা অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে 27টি পরিবেশ আইন ছিল, 27টি পরিবেশ নীতি ছিল, 27টি পরিবেশ নীতি ছিল। এবং এর সাথে কি ছিল? 27টা পরিবেশ নীতির সাথে ছিল হচ্ছে পরিবেশ আইনের প্রথম ধারণা দেয়া হয় এই সম্মেলনে। পরিবেশ আইন অর্থাৎ বিভিন্ন যে পরিবেশ আইনগুলো প্রণয়ন করা হয়েছে পরবর্তীতে, এই পরিবেশ আইনের প্রথম ধারণা দেয়া হয় হচ্ছে এই রিও ডিক্লারেশনের থ্রুতে। তাহলে ধরিত্রী সম্মেলন হচ্ছে রিও কনফারেন্স। রিও কনফারেন্স 1992 সালে অনুষ্ঠিত হয়। 3 থেকে 14 জুন 179টি দেশ এখানে অংশগ্রহণ করেছিল। এখান থেকে আউটকাম হিসাবে প্রথম আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে রিও ডিক্লারেশন। এই রিও ডিক্লারেশনে 27টি পরিবেশ নীতি গ্রহণ করা হয় এবং পাশাপাশি পরিবেশ আইনের যে ধারণা, এই ধারণার প্রবর্তন করা হয়। পরবর্তীতে যে কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ধরিত্রী সম্মেলন থেকে, সেটা হচ্ছে ধরিত্রী সম্মেলনে ইউএনএফসিসিসি প্রতিষ্ঠা করা হয়। ইউএনএফসিসিসি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অ্যাকচুয়ালি ইউএনএফসিসিতে কি হয়? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই ইউএনএফসিসিসি তাদের কার্যক্রম শুরু করে 1994 সাল থেকে, অর্থাৎ 92 সালে কথা হলো এটা প্রতিষ্ঠা করার। 1994 থেকে প্রতিষ্ঠা হলো এবং কার্যক্রম শুরু করলো। এবং মজার ব্যাপার, আমরা প্রত্যেক পরীক্ষায় দেখবেন কপ থেকে প্রশ্ন আসে যে এই বছর কপ কোনটি, ওই বছর কপ কোনটি, মানে লাস্ট কপ কততম হয়েছে, কোথায় হয়েছে, আগামী কপটা কততম হবে, কোথায় হবে, এখান থেকে প্রশ্ন আসে। এই 1994 সালের পর থেকে 1995 সাল থেকে কপ আয়োজন করে কিন্তু এই ইউএনএফসিসিসি। ওকে, কপ আয়োজন করে কারা? কপ আয়োজন করে ইউএনএফসিসিসি। কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, অর্থাৎ বার্ষিক জলবায়ু সম্মেলন। প্রত্যেক বছর বিশ্ব নেতাদের নিয়ে যে সম্মেলনটা হয় জলবায়ু বিষয়ক, সেটাকেই বলা হয় কপ। আগে কপের মধ্যে বিভিন্ন দেশের হায়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করতো, অর্থাৎ কোনো দেশের অর্থমন্ত্রী বা হচ্ছে কি বলবো সেটাকে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করতো। বাট পরবর্তীতে এখন কিন্তু কপে সব বিশ্ব নেতারা অর্থাৎ বিশ্বের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টরা অংশগ্রহণ করেন। এবং কপ শুধু জলবায়ুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেখানে গিয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা সহ বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কিন্তু কপে আলোচনা করা হয়। তাহলে এই কপের পার্সপেক্টিভ আজকে থেকে আপনারা আর হয়তোবা ভুলবেন না, কারণ কপ আয়োজন করে হচ্ছে ইউএনএফসিসিসি। ইউএনএফসিসিসি প্রতিষ্ঠা হয়েছে ধরিত্রী সম্মেলনের মাধ্যমে। প্রতিষ্ঠা হয় 1994 সালে। 95 সাল থেকে প্রত্যেক বছর কপ আয়োজন করে আসছে। তার মানে কপ 1 হয়েছিল 1995 সালে। এর পরবর্তীতে এখন পর্যন্ত কতগুলো কপ হয়েছে একটু পরে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে কপ
ইউএনএফসিসিসি প্রতিষ্ঠা করে। এরপরে খুবই ইম্পর্টেন্ট আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে এই ধরিত্রী সম্মেলনে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে এজেন্ডা 21 গ্রহণ করা হয়, এজেন্ডা 21 গ্রহণ করা হয়। এখন আপনি বলতে পারেন ভাই এজেন্ডা 21 কি? একবিংশ শতাব্দীকে, অর্থাৎ এটা 2025 সাল চলছে, 26, 27, 28 এইভাবে 2099 পর্যন্ত যাবে, তারপরে 2100 সাল হবে, তাই তো? 2099 সাল থেকে 2100 সাল পর্যন্ত একটা মাস্টার প্ল্যান করা হয় যে একবিংশ শতাব্দীটাকে দূষণ ফ্রি রাখার জন্য বা কার্বন ইমিশন কমানোর জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য একটা পরিকল্পনা করা হয় একবিংশ শতাব্দ পর্যন্ত। এটাকেই বলা হয় হচ্ছে এজেন্ডা 21 বা এজেন্ডা 21। 21 শতকের জন্য তৈরিকৃত একটা কর্ম পরিকল্পনা, যেটার প্রতিপাদ্য ছিল থিঙ্ক লোকালি অ্যাক্ট গ্লোবালি, যেটা না ছিল থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, অর্থাৎ আপনি বৈশ্বিকভাবে চিন্তা করেন কিন্তু কাজ করেন লোকালি, অর্থাৎ আপনার যে রিজিয়ন রয়েছে সেই রিজিয়ন নিয়ে কাজ করেন। এই এজেন্ডা 21 গ্রহণ হয়েছিল হচ্ছে ধরিত্রী সম্মেলনের থ্রুতে। এই হচ্ছে আমাদের ধরিত্রী সম্মেলনের A to Z। এবং এই এজেন্ডা 21 কি মানে প্রপারলি কাজ করছে কিনা, বা যেই এজেন্ডাগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো প্রপারলি কাজ করছে কিনা সেগুলো দেখার জন্য পরবর্তীতে এই যে এটাকে বলা হয়েছে রিও কনফারেন্স বা ধরিত্রী না, এই রিও কনফারেন্সের পরে 5-10 বছর 5 বছর পর পর আরও কিছু সম্মেলন হয়, যেখানে পর্যালোচনা করা হয় এই যে ধরিত্রী মানে এজেন্ডা 21 যে গ্রহণ করা হলো সেগুলো কি ভালো করে প্রপারলি আসলে অ্যাপ্লাই হচ্ছে কিনা, ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা। সেটার জন্য পরবর্তীতে রিও 5, রিও প্লাস 5, অর্থাৎ রিওর 5 বছর পরে রিও প্লাস 5, রিও প্লাস 10, রিও প্লাস 10, রিও প্লাস 20, রিও প্লাস 20 গ্রহণ করা হয়। অর্থাৎ রিও প্লাস 5 মনে হচ্ছে এই ধরিত্রী সম্মেলনের ঠিক 5 বছর পরে, অর্থাৎ 92 সালে এটা হয়েছিল, তো 92 আর 5 কত 97, তার মানে এটা 1997 সালে হয়। কেন হয়েছিল? এই যে এজেন্ডা 21 যে গ্রহণ করলো একবিংশ শতাব্দ পর্যন্ত, এই এজেন্ডা 21 আসলে প্রপারলি কাজ করছে কিনা, ওকে, বা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখার জন্য। এরপরে রিও প্লাস 10 মানে 10 বছর পরে 92 সালে হয়েছিল, এটা তার মানে 2002 সালে রিও প্লাস 10 হয়েছিল। এরপরে রিও 20 2012 সালে, অর্থাৎ 2012 সালে আরও 10 বছর পরে হয়েছিল। এগুলো প্রত্যেকটাই হয়েছিল কি জন্য? হয়েছিল হচ্ছে এই যে এজেন্ডা 21 গ্রহণ করা হলো, এই এজেন্ডা 21টা কি প্রপারলি ওয়ার্ক করছে কিনা বা সবগুলো ধাপে ধাপে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা এখানে এজেন্ডা 21-এর জিনিসগুলো সেটা পর্যালোচনা করার জন্য। এগুলো কোনটা কোথায় হয়েছিল? এই রিও 5 হয়েছিল নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে, রিও 10 হয়েছিল জোহেন্সবার্গ দক্ষিণ আফ্রিকা, এবং রিও 20 হয়েছিল আবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এই হচ্ছে আমাদের ধরিত্রী সম্মেলন সম্পর্কিত A to Z। আমাকে এখন বলেন যে আপনাদের ধারাবাহিকভাবে ধরিত্রী সম্মেলন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। নাবিলা খন্দকার আপু, কি যে হাস্যকর, কোথায় থেকে টাকা পয়সা নিয়ে আসেন পেইড কমেন্ট করার জন্য? আমার ক্লাসের হাজার হাজার পজিটিভ রিভিউ দিতে পারবো, ইভেন তো যারা লাইভ দেখছেন তারাই বলতে পারবেন হোপফুলি। আচ্ছা, যারা দেখছেন আমাকে একটু বলেন যে এই ধরিত্রী সম্মেলন সম্পর্কিত এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, এরকম কিন্তু আমি অসংখ্য লাইভ ক্লাস নেই, প্রতিনিয়তই ফ্রি। হয়তোবা এই পেজটা অনেক বিজি একটা পেজ, যার কারণে হয়তোবা এখানে আপনারা মানে সব সময় লাইভ ক্লাস নেওয়া হয় না, ভাইয়ারা যখন করে বলেন আমি তখন করে নেই। আমার পার্সোনালও একটা পেজ আছে, প্রিসাইজ জব প্রিপারেশন, প্রিসাইজ জব প্রিপারেশন। যেটাতে আমাদের 120K প্লাস 120K প্লাস মেম্বার, মানে 1,20,000 প্লাস মেম্বার রয়েছে। আমি প্রতিনিয়তই সেখানে শর্ট ভিডিও লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করি। আপনারা ইন্টারেস্টেড থাকলে একটু পেজে ঘুরে আসতে পারেন চাইলে, বা ওই পেজে কানেক্টেড থাকলে আপনারা সবসময় ফ্রি ক্লাসগুলো করতে পারবেন। আজকে রাত 9টাও ক্লাস আছে সমাসের উপর, 9:30। সো আপনারা যদি চান, আমি সাধারণত বাংলার জিকেটা নেই, সো আপনাদের যদি কারো বাংলায় প্রবলেম থাকে বাংলা ব্যাকরণে বা জিকেতে, তাহলে হোপফুলি আপনারা ওই পেজ থেকে খুবই উপকৃত হবেন। প্রিসাইজ জব প্রিপারেশন পেজের নাম। আচ্ছা, আমাকে একটু বলেন যে ধরিত্রী সম্মেলন পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? আপনারা অনেকেই ধৈর্য ধরে দেখছেন, ধরিত্রী সম্মেলন সম্পর্কিত তথ্যগুলো ক্লিয়ার কিনা? ও আচ্ছা, অনেকগুলো কমেন্ট আসছে। ইতি আপু কমেন্ট করেছেন প্রথমে ক্লিয়ার, এমটি হাসান ভাইয়া লিখেছেন ক্লিয়ার,
আর কেউ? কপ নিয়ে আলোচনা করব নাকি আজকে ক্লাস শেষ করে দেব? সম্ভবত ইন্টারেস্ট কমে গিয়েছে, কম কমেন্ট পাচ্ছি। এইটা লিখে সার্চ দিলেই চলে আসবে। হাসু আপু, আচ্ছা হাসু আপা আসতেন আমাদের ক্লাসে। আপু কি ইন্ডিয়া থেকে ক্লাস দেখতেছেন নাকি? এইটা 178টা দেশ, কোনোখানে আছে, কোথাও কোথাও আছে 179টা দেশ। হ্যাঁ, দুইটার কনফিউশন, দুইটাই অপশনে থাকবে না, যে কোনো একটা থাকবে। অনেক কিছু নতুন করে জানলাম ভাইয়া। ওকে, ওকে, আসেন পরবর্তী কপ সম্মেলন কোথায় হবে। চলেন কপ নিয়ে অল্প একটু আলোচনা করে আসি। কপ, কপের ফুল ইলাবোরেশন হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিজ, অর্থাৎ বিশ্ব জলবায়ু সম্মেলন। ওকে, আচ্ছা আলোচনা ভালোই লাগছে, ঠিক আছে চলেন আলোচনা আরেকটু করি তাহলে। ওকে, তো তাহলে কপ, কনফারেন্স অফ দ্য পার্টিজ, আমি বললাম যে এই কপ আয়োজন করে কারা? এই কপ আয়োজন করে ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। কবে থেকে আলোচনা করে, মানে শুরু করে এই কপ 1995 সাল থেকে শুরু হয়। তাহলে খুব স্বাভাবিকভাবে যেহেতু 1995 সাল থেকে শুরু হয়েছে, প্রথম যে কপটা হয়েছে, যেটার নাম দেব আমরা কপ ওয়ান, কপ ওয়ান, এই কপ ওয়ান হয়েছে হচ্ছে 1995 সালে, 1995 সালে হয়েছে কপ ওয়ান। এখন কপ ওয়ান থেকে এখন পর্যন্ত কপ 29 পর্যন্ত হয়েছে। সবগুলো আমাদের দরকার নেই, যে কপগুলো বেশি দরকার সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তাহলে প্রথম যে কপটা হয়েছিল সেটা হয়েছিল কপ ওয়ান। দ্বিতীয় যে কপটা হয় সেটা হয়েছিল হচ্ছে কপ 15, মানে দ্বিতীয় না, সরি, মানে খুব ইম্পর্টেন্ট যে কপটা সেটা হচ্ছে কপ 15। কপ 15 কেন এত ইম্পর্টেন্ট? এটা হয়েছিল হচ্ছে কোপেনহেগেন, ডেনমার্কে। কপ 15 কোথায় হয়েছিল? ডেনমার্কে হয়েছিল, ডেনমার্ক। এবং কত সালে হয়েছিল? কপ 15 হয়েছিল হচ্ছে 2009 সালে। কপ 15 হয়েছিল হচ্ছে 2009 সালে। কপ 15 কেন এত ইম্পর্টেন্ট? এই কপ 15 একটা 15 যেখানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়, দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটা হচ্ছে তাপমাত্রা 2 ডিগ্রির নিচে রাখা, আরেকটা হচ্ছে জিসিএফ বা গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন। এই কপ 15 খুব ইম্পর্টেন্ট কেন? দুইটা কারণে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই কপ 15 থেকে ডিসিশন নেওয়া হয় বৈশ্বিক তাপমাত্রা আগামী 100 বছরে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে হবে। এখন কোন সালটাকে স্ট্যান্ডার্ড ধরেছে তারা? 1850 থেকে 1900 সাল। অর্থাৎ এই সালের মধ্যে যে তাপমাত্রা ছিল পৃথিবীতে 2100 সাল পর্যন্ত, এর থেকে 2 ডিগ্রির মধ্যে আমাদের তাপমাত্রা রাখতে হবে। অর্থাৎ যদি তখন পৃথিবীর তাপমাত্রা থাকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাদের আগামী 100 বছরের মধ্যে 21 ডিগ্রি থেকে 23 ডিগ্রি পর্যন্ত আমরা যেতে পারবো। এর বেশি তাপমাত্রা হওয়া যাবে না, এর বেশি কার্বন নির্ধারণ করা যাবে না, ওকে, নিঃসরণ করা যাবে না। এই টার্গেটটা ফিক্স করা হয় হচ্ছে কপ 15-এ। এরপরে গঠন করা হয় জিসিএফ বা গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় হচ্ছে এই কপ 15-এ। গ্রিন ক্লাইমেট ফান্ডটা কি জিনিস? আমরা জানি E8 বলে একটা সংগঠন আছে, E8, অর্থাৎ যাদেরকে বলা হয় এনভায়রনমেন্ট 8, বিশ্বের পরিবেশ দূষণকারী শীর্ষ 8টা দেশের সমন্বয়ে এই E8 গঠিত। ওকে, সো এই E8 এর দেশগুলো কি করে? প্রচুর পরিমাণ কার্বন নিঃসরণ করে, যেমন চায়না আছে, তারপর হচ্ছে আমেরিকা আছে, ওকে, জাপান আছে। তো এই দেশগুলো প্রচুর পরিমাণ কার্বন নিঃসরণ করে। তো এত পরিমাণ কার্বন নিঃসরণ করছে তারা, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, হওয়ার পরে এই একটা দেশও দেখা যায় সমুদ্র উপকূলের নাই। আমরা সমুদ্র উপকূলের আছে মালদ্বীপ, মালয়েশিয়া, আমরা বাংলাদেশি সবাই আছে। তাহলে এরা কার্বন নিঃসরণ করছে, এদের কারণে হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে উপকূলীয় দেশগুলো প্লাবিত হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হব আমরা। তাহলে মানে তারা হচ্ছে দায়ী, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। তাহলে দায়ী দেশগুলো আমাদের উপর অবশ্যই রেসপন্সিবল আমাদের উপকার করার জন্য। তো এই দায়ী দেশগুলো যারা শিল্পোন্নত রয়েছে তাদের কাছ থেকে একটা ফান্ড কালেক্ট করে পরবর্তীতে ক্লাইমেট রিফিউজিদের জন্য খরচ করার জন্য একটা ফান্ড গঠন করা হয়, যেই ফান্ডটার নাম গ্রিন ক্লাইমেট ফান্ড। এবং যেই ফান্ডটা এই E8 এর দেশগুলো $100 বিলিয়ন পরবর্তীতে সহায়তা দেবে বলে ঘোষণা করে। কারণ তারা ক্ষতি করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, তার মানে আমাদের একটা তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার অধিকার রয়েছে। এই সাহায্য পাওয়ার জন্য যে ফান্ডটা গঠন করা হয় সেটাই গ্রিন ক্লাইমেট ফান্ড নামে গঠিত, যেটাতে E8 এর সদস্যরা $100 বিলিয়ন
ইয়ে করার জন্য, সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, যদিও সবগুলো টাকা এখনো পর্যন্ত ফান্ডে জমা হয়নি। এবং এইটা অনুযায়ী COP15 পরে COP16 কিন্তু আনুষ্ঠানিকভাবে এই GCF কি করে গঠিত হয়েছে। এই হচ্ছে COP15 সম্পর্কিত আলোচনা। এখন COP15 পরে পরবর্তী যে কপটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে COP21। এটা একদম খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই যে COP21 একটা চুক্তি হয়েছিল, এটা হয়েছিল হচ্ছে ফ্রান্সের প্যারিসে, এবং এখানে একটা চুক্তি হয়েছিল, যেই চুক্তিটা হচ্ছে প্যারিস চুক্তি নামে পরিচিত। এই প্যারিস চুক্তি হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইয়ের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনে একটা যুগান্তকারী চুক্তি। এই চুক্তিটার আলোকে এই যে তাপমাত্রা যে 2 ডিগ্রির নিচে নামানো হবে, এটা ঘোষণা করা হলো, এটা একদম ইফেক্টিভলি কার্যকর করার কথা বলা হয়েছে হচ্ছে এই প্যারিস চুক্তিতে। ওকে, এবং কার্বন নিঃসরণ যথাসঙ্গ কমানোর জন্য কার্বন কর থেকে শুরু করে যাবতীয় সবকিছু, কার্বন কর ইত্যাদি বিষয়ে, কার্বন রিলেটেড যা কিছু রয়েছে সব কিছু কিন্তু এই প্যারিস চুক্তিতে আলোচনা করা হয়েছে। এই জন্য COP21 বা প্যারিস চুক্তিটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। স্যার, কপের সংজ্ঞাটা বলেন। কপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, অর্থাৎ বিশ্ব জলবায়ু সম্মেলন। প্রত্যেক বছর জলবায়ু নিয়ন্ত্রণের জন্য বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য কি করণীয়, এগুলো বিষয়ে আলোচনার জন্য বিশ্ব নেতারা, প্রত্যেকটা দেশের নেতারা অর্থাৎ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যে নভেম্বর মাসে, সাধারণত 1 থেকে 22 নভেম্বর সময়টা হয়, নভেম্বর মাসে যে সম্মেলনটা করে এটাকেই বলা হয় কপ। এটা একবার এক একটা দেশ আয়োজন করে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের COP21। এখন আমরা যেটা আলোচনা করবো যে সর্বশেষ কপ কোনটা হয়েছিল। সর্বশেষ, তার মানে আগে যে কপগুলো হয়েছিল তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট COP1, COP15, COP16, COP21। আর সর্বশেষ কপটা যেটা হয়েছিল সেটা হয়েছিল COP29। সর্বশেষ যে কপটা হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে COP29। কপ কবে হয়েছিল? 1 থেকে 22 নভেম্বর 2024। এটা হয়েছিল হচ্ছে 1 থেকে 22 নভেম্বর 2024। কোথায় হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে বাকু, আজারবাইজানে, অর্থাৎ আজারবাইজানের বাকুতে হয়েছিল। বাকু, আজারবাইজানে কিন্তু হয়েছিল। ওকে, এবং এখানে কি ডিসিশন নেওয়া হয়েছিল? 2টা ডিসিশন এখানে নেওয়া হয়েছিল, 2টাই হচ্ছে যুগান্তকারী ডিসিশন। একটা হচ্ছে ওই যে আমরা একটু আগে বললাম না, GCF, গ্রিন ক্লাইমেট ফান্ড। এখানে কিন্তু $100 বিলিয়ন দেওয়ার কথা ছিল সাহায্য। এই সাহায্যটাকে বাড়িয়ে গুণন 3 করে $300 বিলিয়ন সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে শিল্পোন্নত দেশগুলোকে। এবং 2 নাম্বার, কার্বন কর নিয়ে নীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্বন কর নিয়ে নীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সর্বশেষ COP29। এবং ফাইনালি হচ্ছে আমাদের পরবর্তী কপটা কোথায় হবে, এটা হচ্ছে প্রশ্ন, যে পরবর্তী কপটা কোথায় হবে, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। পরবর্তী কপটা হবে হচ্ছে COP30, যেটা অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল, অর্থাৎ ব্রাজিলের ব্লেমে হচ্ছে অনুষ্ঠিত হবে। এবং এটা 10 থেকে 21 নভেম্বর 2025। 10 থেকে 21 নভেম্বর 2025 সালে এটা হবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। আমার মনে হয় যে আমি এই যে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি যে অধ্যায়টা রয়েছে, এটা এর আগে এরকম সিকোয়েন্সিয়াল ওয়েতে আমার মনে হয় যে আপনি হয়তোবা এইভাবে পড়েননি, আবার পড়তেও পারেন, আমি জানি না ঠিক, বাট অনেকেই আমার জানা মতে এইভাবে সিকোয়েন্সিয়াল ওয়েতে না পড়ে শুধুমাত্র ইনফরমেশনগুলো মুখস্থ করে, যার কারণে অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে। তো আমার মনে হয় যে আজকের পর থেকে আপনারা এই ঘটনাগুলো পড়ার সময় পার্সপেক্টিভটা আপনার মনের মধ্যে চলে আসবে, আর দেখবেন যে ইনফরমেশনগুলো মুখস্থ হতে আরও সহজ হয়ে যাচ্ছে। যেই 100 জন দেখছেন এখন লাইভটা, কাইন্ডলি আমাকে একটু কমপ্লিমেন্ট বললে কমপ্লিমেন্ট, বা হচ্ছে আপনার জন্য কোনো গ্যাপ মনে হয় সেটাও একটু আমাকে গঠনমূলকভাবে বলেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো। একদম সবাই কাইন্ডলি এইটুকু আমার জন্য করেন, আমার এই রিভিউটা দরকার। আপনারা এই রিভিউটা দেন, আমি আরেকবার ততক্ষণে একটু ওভারভিউ করি। আমরা প্রথমে দেখেছি যে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, এই 1952 সালের গ্রেট স্মোক, 62 এর রিসেল কার্সনের সাইলেন্ট স্প্রিং, 67 এর টোরি ক্যানিয়ন ওয়াইল স্প্লিট এবং জাতিসংঘের উদ্যোগে
কিভাবে আন্তর্জাতিক ইস্যুটা বা পরিবেশগত ইস্যুটা আন্তর্জাতিক কূটনীতিতে বা রাজনীতিতে ঢুকলো সেই সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি। এরপরে আমরা পড়েছি স্টকহোম সম্মেলন বা বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক যে সম্মেলন সেটা সম্পর্কিত পড়েছি, যেটা সুইডেনের স্টকহোমে হয়েছে, স্টকহোম সামিট নামে পরিচিত, 5 থেকে 16 জুন। সেটার আউটকামগুলো আমরা দেখেছি, ইউএনইপি গঠন, স্টকহোম ঘোষণা যেখানে 26টি পরিবেশ নীতি করা হয়েছে, যেটা হচ্ছে পরিবেশ বিষয়ক প্রথম স্ট্যান্ডার্ড। এরপরে 5 জুন পরিবেশ দিবস এবং এসডিজি ধারণার প্রবর্তন করা হয়েছে। এরপরে আমরা দেখেছি কিছু ট্রাম সম্পর্কে, আবহাওয়া, জলবায়ু, উপাদান, গ্রিন হাউস গ্যাস সম্পর্কে দেখেছি, এবং এগুলোর প্রেক্ষাপটে পরবর্তী যে বড় সম্মেলনটা ছিল সেটা হচ্ছে ধরিত্রী সম্মেলন। তাহলে ধরিত্রী সম্মেলন বা রিও কনফারেন্স, যেটা 3 থেকে 14 জুন হয়েছিল, 178টা বা 79টা দেশ অংশগ্রহণ করেছিল। রিও ডিক্লারেশন এখানে হয়, 27টি পরিবেশ নীতি, পরিবেশ বিষয়ক আইন এখানে প্রণয়ন করা হয়। ইউএনএফসিসি গঠন করা হয়, যাদের দায়িত্ব হচ্ছে কপ আয়োজন করা, এবং এজেন্ডা 21 গ্রহণ করা হয়। এজেন্ডা 21 মানে হচ্ছে একবিংশ শতাব্দীকে আমরা কিভাবে দেখতে চাই সেটার একটা সূচনা বা আলোচ্য সূচি। এই এজেন্ডা 21 বাস্তবায়নের জন্য পরবর্তীতে ধরিত্রী সম্মেলন অনুযায়ী রিও+5, রিও+10 এবং রিও+20 আলোচনা করা হয় যে এটার কাজের কতদূর অগ্রগতি হলো। এবং ফাইনালি আমরা দেখতে পেরেছি, আমার পেজের নামটা দেখেছি প্রিসাইজ জব প্রিপারেশন, এখানে আমি রেগুলার ফ্রি ক্লাস নেই সেটা আমি বলেছি। এবং ফাইনালি হচ্ছে কপ দেখেছি আমরা, কপ আয়োজন করে ইউএনএফসিসিসি। কপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, অর্থাৎ বিশ্ব জলবায়ু সম্মেলন, বিশ্বের নেতাদের নিয়ে এই সম্মেলনটা হয়। এই কপ 1 হয়েছিল 95 সালে, কপ 15 হয়েছিল ডেনমার্কে, যেখানে এই দুইটা বিষয় হয়েছিল। কপ 21-এ প্যারিস চুক্তি হয়, প্যারিস চুক্তিতে হচ্ছে এই দুইটা বিষয় হয়েছিল। এবং সর্বশেষ কপ কোথায় হয়েছিল, পরবর্তী কপ কোথায় হবে, এই সম্পর্কিত আমরা আলোচনা করেছি। এখন আপনারা একটু সবাই যারা দেখছেন, আমরা রিকোয়েস্ট, যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এতক্ষণ কোনো রিকোয়েস্ট করিনি, বাট এখন রিকোয়েস্ট যে সর্বশেষ আপনারা আমাকে জাস্ট একটু বলেন যে বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আজকের ক্লাসে। আচ্ছা, এসকে মিতু লিখেছে ধন্যবাদ স্যার। শারমিন আপু লিখেছে ভালো লেগেছে স্যার। এসকে মিতু আজকে প্রথম পড়লাম স্যার। আচ্ছা ঠিক আছে। ইতি আপু লিখেছে যে অসাধারণ। এরপরে হচ্ছে থিঙ্কিং, এতদিন শুধু কিছু টিপস মুখস্থ করেছিলাম, আজকে বিস্তারিত জানলাম, যাক আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, আমি অল টাইম আপনার ক্লাস পছন্দ করি ভাই, থ্যাংক ইউ। রায়হান ভাই, এরকম আরও ক্লাস চাই, ওকে আমি চেষ্টা করব। তারপর হচ্ছে আনিসুর ভাই লিখেছেন ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। আসাদুজ্জামান নূর ভাই লিখেছেন ধন্যবাদ, অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। মিতু আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, আজ প্রথম আপনার ক্লাস করলাম। আচ্ছা, আমার প্রিসাইজ পেজের মধ্যে আমি রেগুলার ক্লাস নেই, আপনারা চাইলে ওখানে আসতে পারেন। এরপরে হচ্ছে মৃন্ময়ী মাটি, ক্লাসটা আরও 1 ঘন্টা হলে ভালো লাগতো, ও মাই গড, থ্যাংক ইউ। এরপরে আলাল ভাই লিখেছেন হচ্ছে ভালো ছিল, থ্যাংক ইউ। শেখ সবুজ ভাই লিখেছেন অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। নূর আলম মুন্না ভাই, অনেক ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইতি আপু লিখেছে ক্লিয়ার। এমএসটি হাসু আপু, অসাধারণ গোছানো ক্লাস ছিল ভাইয়া। হাসু আপাকে আমি বলছি যে হাসু আপাকে আসলে ইন্ডিয়া থেকে আমার ক্লাস দেখছেন কিনা। তারপরে হচ্ছে হৈমন্তী পূজা, ভালো লেগেছে স্যার, আরও ক্লাস চাই এমন, ওকে। এস এম তরিকুল ইসলাম, পারফেক্ট, ওকে। আমির আয়ুব ভাই লিখেছেন হচ্ছে এরকম ক্লাস আরও চাই ভাইয়া, ওকে ঠিক আছে। আমি চেষ্টা করবো এই ক্লাসগুলো নেয়ার, আপনাদের ক্লাস ভালো লেগেছে এটা জেনেই আমার ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। নেক্সট কোনো দিন যদি আমি ক্লাস নেই, আগেই আমি পোস্ট করে দেবো। আর পোস্টের সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পোস্ট ওই অনুযায়ী টাইমটার মধ্যে একটু সবাই ফ্রি থাকার চেষ্টা করবেন। এই যে এটা হচ্ছে আমার পেজ, প্রিসাইজ জব প্রিপারেশন, প্রিসাইজ জব প্রিপারেশন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আপনি কোন দেশ থেকে ক্লাস নিচ্ছেন? বাংলাদেশের রংপুর থেকে ভাই। আপনার ক্লাসগুলো দেখেছি, অনেক ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের আর সময় নষ্ট না করি, সবার ভ্যালুয়েবল টাইম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।